আমি বুঝতেই পারিনি। একটা ভাবের মধ্যে ছিলাম তো, কবি মানুষ, তাই হঠাৎ একটা ভাব এসে যায়। ভাব বড় কঠিন জিনিস মালা, একবার এসে পড়লে দুনিয়াদারির কথা কিচ্ছু মনে থাকে না। এ কি হাসো কেন মালা? আপনার কথা শুনলে খালি হাসি আসে। আপনি বললেন ভাবের মানুষ, আমার বড় তো ভাবটাপ নাই। কাল রাতে বুঝলে মালা, মাথার মধ্যে হঠাৎ ভাব এসে গেল। সারা রাত জেগে রইলাম। জানালা দিয়ে তাকিয়ে দেখি আকাশে আকাশে এত বড় একটা চাঁদ, যেন একটা রূপার থালা। চারদিকে ফকফকা জ্যোৎস্না, মনটা উদাস হয়ে গেল। এ কি হাসো কেন মালা? কালে যে আপনি আসমানে চাঁদ দেখলেন, ফকফকা জ্যোৎস্না দেখলেন, আপনার মনটা উদাস হলো। হলো, খুব উদাস হলো। কালে ছিল অমাবস্যা। অমাবস্যা ছিল? বলো কি? অমাবস্যাটা কিছু যায় আসে। কবিরা অমাবস্যার মধ্যে চাঁদ দেখতে পান। কবি হওয়ার এটাই হচ্ছে মজা। কালে অমাবস্যাতে ফকফকা জ্যোৎস্না দেখে আপনি কি করলেন? কবিদের কাজ তো মানে একটাই, কবিতা লেখা। একটা কবিতা লিখে দেন। কবিতার নাম হচ্ছে স্বপ্নরানী। একটা মেয়েকে নিয়ে লেখা। মেয়েটার বয়স এই ধরো 16 কি 17। ভুলটা লিখেছি, কয়ার ছবি শুনবে না, কারণে লিখতে এটা ভুল না আমার কি? হ্যাঁ, আগে শুনোই না, তারপর বলবো কাকে নিয়ে লিখেছে। হ্যাঁ, এ কি হাসো কেন? কবিতা কোনো হাসি তামাশার ব্যাপার না, মন দিয়ে শোনো। আজি নিশীথে তোমারে পড়েছে মনে, হৃদয়ে যাতনা উঠিছে জাগিয়া ক্ষণে ক্ষণে। তুমি সুন্দর তাই চেয়ে থাকি কল্প লোকের চোখে। ভালোবাসা ছাড়া নাই কিছু আর মোর মরুময় বুকে। কিছু করি না, কবিতা শুনবার জন্যে। মাস্টার জি, তোমার আমি একটা কথা বলি, মন দিয়ে শুনো। আমার 100 বিঘা জমি আছে, মধুবন বাজারে আছে একটা রাইস মিল, নেত্রকোনা আছে 4-5টা টিনের ঘর। আমার ঘরে যাই থাকে এমন বেকুব মাস্টারের কাছে আমি আমার মায়ের বিবাহ দেবো না, বুঝছো? জি বুঝেছি। মালা, মালা শোন, আজকে থেকে মাস্টার সাহেব তুই মামা ডাকবি, বুঝছো? মামা মামা, আমের বটটা খাইবেন? আইনা দেই। মাস্টার জি, তোমারে বেকুব কইছি, মনে ব্যথা পাও নাই তো? অল্প পেয়েছি, বেশি না, খুবই সামান্য। বেকুবরে বেকুব বলে দোষের কিছু নাই। তুমি হইলো 18 না বেকুব। ওই স্কুল হয়ে তুমি জয় বাংলা পতাকা দাঁড়াইলা কোন আসাতে? ইয়ে মানে ওই কিছুদিন পরেই তো দেশ স্বাধীন হয়ে যাবে, যুদ্ধ হচ্ছে, আমরা জিতে যাচ্ছি, মনটাই খুব আনন্দ হলো তাই। যুদ্ধ হইতেছে, তোমরা জিততেছ, তা ওই যুদ্ধটা করতেছে কেনা? তুমি যুদ্ধে গেছো? তুমি যুদ্ধে? জি না। তাহলে মুখে 22 হাত লম্বা কথা বলার তো দরকার নাই। তোমার মুখটা ছোট, কথা বলবা ছোট ছোট। নান্দা লুড়ে যে মিলিটারি আইছে এই খবর তুমি পাইছো? জি না। তার পাইছা কেমনি? বৈশা বৈশা তুমি কবিতা লেখো। শুনলাম ইদানিং নাকি আবার গরম গরম টিপাই টাপাই বক্তৃতা দিতেছ। না, বক্তৃতা না, মানে ওই স্বাধীনতা ব্যাপারটা কি
এটা সবাইকে একটু বুঝিয়ে দেয়, সবাই তো আর বোঝে না। তুমি নিজে বুঝো স্বাধীন জিনিসটা কি কত দেখি? ওই মিলিটারিরা আয়া যখন শরীরের চামড়া খুলে লবণ লাগাই দিব তখন বুঝবা স্বাধীন কি জিনিস। আর ওই জয় বাংলা তার আগে বুঝবা না, যে খুব সব জিনিস বুঝে জয় শেষে তুমি হইলা দাদা মাকে দেখো। মামা 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 কইছি বললা গোসা হইছেন না বাজান বেগুন কইছে এজন্য গোসা হইছেন না, আমি গরিব, এটা মুখের উপর বলে দিলেন তো, এই জন্য মনটা একটু ইয়ে হয়েছে। কবি মানুষ, এ কারণে অল্পতে মনে ব্যথা পাই। তবে তবে আমরা আর গরিব থাকবো না। দেশ স্বাধীন হচ্ছে তো, স্বাধীন দেশে শিক্ষকদের খুব মর্যাদা হবে। কবি, লেখক এরা এরা রাজা বছর সম্মান পাবে। অভাব অনটন কিছুই থাকবে না। বড়ই বড়ই সুখের সময় আমাদের সামনে, মালা, বড়ই সুখের সময়। মালা কি বাজান এই হেমে কি করো? মাস্টার মামা ডাকছিল, আমি কি করব? ডাক দিয়া স্বাধীন কি এটা ভাবির কথা বলতাছে। যা তুমি ভিতরে যা। স্বাধীন কি জিনিস এইটা বুঝো না, বেশি দিন বেরোন নাই। মিলিটারি রওনা হইছে, তারা যখন উপস্থিত হইব তখন ভালো করে বুঝাই দিব স্বাধীন কি জিনিস। আর ওই জয় বাংলা কারে কয়। যা 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 কইলাম না মাস্টার, গরম গরম বক্তৃতা দিও না। এই তোমার ভিতরে দাও। আল্লাহ তুই তো চাকরি বিক্রি হয়ে যা। কি কথা কই কথা কানে যায় না মাস্টার। তুমি আমার লগে আমাদের রক্ষা করে। আরে এই যে শুনে কানাকানি করেন না তো। আমাদের এই কুদ্দুস সাহেব কথা বলবে, আপনারা মন দিয়ে শুনেন। কানাকানি করেন না তো। শুনে চুপ করে শুনে। কুদ্দুস সাহেব আপনি আপনার বক্তব্য বলেন। বাঙালি জাতি সবচেয়ে বড় দুষ্টি বলতে বাঙালি কানাকানি করেন না তো। শুনে চুপ করে শুনে। কুদ্দুস সাহেব আপনি আপনার বক্তব্য বলেন। বাঙালি জাতি সবচেয়ে বড় দুষ্টি বলতে বাঙালি জাতি হইল কান কথার জাতি। কেউ একটা কথা কইলেই হইল সেই বিশ্বাস করবো। কেউ যদি একটা বিলাই দেখা কয় যে বাঘ দেখলাম, তাই কই সবাই কইব বাঘ বাঘ। একবারও বিষয় দিয়া দেওয়ার সময় নাই, বাঘ না বিলাই খালি কথা, লাখ কথা এক কথা। কত কথা শুনলাম, মিলিটারি এই করে সেই করে, এরে মারে গুল্লি তারে মারে গুল্লি, মাইয়া মানুষ ধরে নিয়ে যায়। এই সব তুমি কথা বুঝলে কিছু করলো নাই। সেই সপ্তাহ বেলা আইছে আর এখন দুপুর কিছু করতে কও। আমি নিজের তো একটা জিনিস দেখছি। এই পাগলটা সবার মধ্যে আইলো কেমনে? এই পাগল তুই যা, সেই 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 আমি বড় চমৎকার একটা জিনিস দেখছি, নিজের তো দেখলাম। ওই স্কুলটারের পিছনে দুইটা মিলিটারি আগে হয়েছে, আগে আবার কথা কর, আবার আগে। তোমরা কেন আসো? এই পাগল দ্বারে সবার থেকে কানে ধরে হাতে দাও। খারাপ হয়ে যাবো, আমি ভালো মানুষ, খারাপ হয়ে যাবো। আমি একটা সত্য কথা বললাম, নিজের চোখে দেখলাম। ওই স্কুলটারের পিছনে পাগল তাহলে সবার মধ্যে থাকবেন সবাই দেখি। এই যে তোমরা
জয় বাংলার পতাকাটা স্কুল ঘাটা নাই যা মিলিটারি এসে দেখলো তারা রাগ হওয়ার কথা না, এরা হলো মিলিটারি মানুষ, কারণে অকারণে এদের রক্ত থাকে গরম, সেই গরম রক্তের মানুষ হইয়া এরা কিছুই করলো না। বল কিছু করছে মাস্টার, তুমি কর। মানে এখনো কিছু করেনি, তার মানে এই না যে ভবিষ্যতেও কিছু করবে না। এরা হচ্ছে শত্রুপক্ষ। কি বলো তুমি? না মানে আমি বলছিলাম কি, এদের বিশ্বাস করাটা ঠিক হবে না। এরা এরা ভরা ভরা সব অত্যাচার করে। তুমি নিজের চোখে দেখছো? জি না, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বলেছি আমি। ওই যে কইলাম না, কার কথার জাতি, কেউ একটা কথা কইলেই হইলি কি একটা জাতি। আমি বলছিলাম কি, আমাদের গ্রামের মেয়েদের সব দূরে কোথাও পাঠিয়ে দিলে হয় না? বসত মাস্টার, মাস্টার সাহেব তো কথাটা খারাপ হয় না, আপনি তো খবর রাখতে পারছেন। এই দাঁড়িয়েওয়ালা মানুষটা হলে এক যন্ত্রণা, সোজা জিনিসটারে দেখা করে দেখবো। আরে মেয়ে ছেলেদের যদি বাইরে পাঠাই দেয় তাহলে এরা ভাববো রাজি, এরা ভাববো আমরা বলে এরা অবিশ্বাস করতে। এরা মুসলমান, আমরাও মুসলমান, এই গাড়ি কিনা দল নেই। আপনি নিজেই কন, এই দর্শনের মোকাবেলায় কন না। তা তো ঠিকই ইমান সাহেব, কথাটা কি জানে? কথাটা হইল এরা কয়েকদিনের জন্য আমাদের এখানে বেড়াইতে আসছে, এরা আমাদের মেহমান। কি বলুন কুদ্দুস সাহেব, এদেরকে খাওয়ায় দাওয়ায় আরো যত্ন করে বিদায় করে দিব। মামলা ঠিক কি? কথাটা ঠিক করলেন কিনা আপনারা কন। তাহলে চলো পাকিস্তানি পতাকাটা হাতে লইয়া সবে যাই। দুই একবার পাকিস্তান জিন্দাবাদ যদি দেই তাহলে এরা খুশি, এরা তো খুশি করলে ক্ষতি কিছু না। এই ক্ষতি আছে মাস্টার জি, পতাকাটা হাতে লো। আমি এসব কি বলছেন? আমি কেন? একেবারে আসমান থেকে বললাম মনে হয়। আরে তুমি হইলে গিয়া এই এলাকার শিক্ষিত লোক, ইংরেজি জানা, বিয়ে পাস। বিয়ে পাস করতে পারিনি, একটা সাবজেক্টে রেফার পেয়েছিলাম, পরীক্ষা দিতে পারিনি। একটু টাইফয়েড হয়ে গেল যে। আরে রেফারে কয়জনে পায়? রেফার পাও কি সোজা কথা? মাস্টার তুমি ইংরেজিতে ফটাফট করে দিবা মিলিটারি করে। এই এলাকায় কোনো মুক্তিযোদ্ধা নাই, মালওয়ান নাই, এই এলাকায় আমরা সবাই পাকিস্তান। মিথ্যে কথা বলবো? এই বেতু বেলা তো মহানলায় আছি। অবস্থা সঙ্গীন, হিন্দু পাড়া আগুন দিচ্ছে, আগুন জ্বলতেছে, দাও দাও করে আগুন জ্বলতেছে। আগুন দিচ্ছে কেন? আগুন দিচ্ছে না, এখন তো বাঙালি একটা আছে, এই সব হিন্দু পাড়া খুঁজা বাইর করতেছে, আগুন দিতেছে। হ্যাঁ লোকে আবার আলাপ হয়েছে, হ্যাঁ না লোকি কি আর বলে তোর লগে? আমার শিখাইলো এই গ্রামে ঘর বাংলা লিডার দেখে এই পাগল তুই কি করছ? কিছুই কই নাই। পাগল হলেও আমার বুদ্ধি এই সোলানোর উপরে দিয়া না, আর খালো না। সাবধান, ওই দূরে ফিরেছে, সাবধান, সবাই সাবধান। আপনার লাইন ঠিক মতো লাইন। আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। কি হচ্ছে এখানে কি হচ্ছে? জনাব একটু গপ্পসপ করতেছি আর কি। পাকিস্তানি ফ্ল্যাগ সঙ্গে আছে? আলহামদুলিল্লাহ। থাকবে না কেন? তা ঘরে ঘরে আছে, কোথায় যাচ্ছেন আপনি? তাহলে বসে আছেন কেন? পাকিস্তানি ফ্ল্যাগ সঙ্গে নিয়ে পাকিস্তান বলতে বলতে এগিয়ে যান, দল বেঁধে যান। এখানে হিন্দু কেউ নেই তো? না এখানে আমরা সবাই পাকিস্তানি। খুব ভালো। এরা হচ্ছে দেশের 1 নম্বর শত্রু। খেয়াল রাখবে, এদের যেন সীমা দেখে না যায়। আর হিন্দু যারা আছে তাদের সবাইকে খবর তারা জানিয়ে দিবেন, এদের যেন সীমা দেখে না যায়। আসসালামু আলাইকুম। কি আশ্চর্য, বাঙালি হয়ে এসব কি ধরনের কথা বলছে? আর একটা ঘটনা মাস্টার, তোমার কারণে আমরা সবার বিপদ হইতে পারে। পতাকা হাতে লো মাস্টার, হাতে লো একদম
পাকিস্তান পাকিস্তান জিন্দাবাদ 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 পাকিস্তান 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 জিন্দাবাদ মুসলমানরা দুর্নীতি বন্ধ করে আমি আমি আর কি করব পাকিস্তান পাকিস্তান জিন্দাবাদ জিন্দাবাদ মোগল কবি হিন্দুস্তান জিন্দাবাদ জিন্দাবাদ কাজী আজম জিন্দাবাদ জিন্দাবাদ ওরা বোধহয় আসতে চাচ্ছে স্যার আসতে বলবো স্যার আসতে বলবো স্যার না ওরা কি করে তাই দেখতে চাই ওরা কিছুই করবে না স্যার ওরা দূরে দাঁড়িয়ে নিশান দোলাবে ওরা স্যার সাহস পাচ্ছে না জাতি হিসেবে তোমরা খুব সাহসী এটা তাহলে মনে করার কোনো কারণ নেই কি বলো রফিক আরে শরীরটা ভালো ফালায় না স্যার ফালায় না আপনার ফালায় সিগারেট খাইতে মন চায় ও কি বলছে আমার মনে হয় ও একটা পাগল আমাদের সব গায়ে ওরকম একটা পাগল থাকে তোমার তোমার নাম কি আমার না ইরাজ আলী বাপের নাম কারা আলী না আমি পাগল ইয়া সত্য না আমি ক্লাস 9 পাস আমার সাথে একটু গরম বেশি তো রোদে গরম পানিতে খারাপ থাকি গরম হলে একদম সহ্য হয় না আইসি তোর না আমার মাতুর বংশে পাগলের সরাসরি আমার এক ঠাকুর মামা বিরাট পাগল গ্রামের লোকজন তাহলে মহামেদ সিংহ শহরের সাইডে যে আছে সেই মামাও ক্লাস 9 পাস বিশ্বাস না হলে গ্রামের সকলে দেখতে পারেন তুমি কেমন আছো রাজালি আপনাদের 10 জনের দোয়া আল্লাহ পাক শরীর লাগে ভালোই লাগছিল না তো কোমরে একটা ফোড়া হয়েছিল এত বড় এটা হ্যাঁ কত কত নারাম আরে আরে মাটিতে বসছো কেন চেয়ারে বসো রফিক ওনাকে এক কাপ চা এনে দাও তা আমি খাই না স্যার আমার শরীরে একটু গরম বেশি তো খালি হট লাগে জি একটা জয় বাংলা পতাকা তুমি তুমি জয়বাংলা লোক ঠিক করছেন স্যার খালি আমরা না এই গ্রামে সবাই জয় বাংলা আর ওই আদেশ মাস্টার কত কত নারাম আরে আরে মাটিতে বসছো কেন চেয়ারে বসো রফিক ওনাকে এক কাপ চা এনে দাও তা আমি খাই না স্যার আমার শরীরে একটু গরম বেশি তো খালি হট লাগে জি একটা জয় বাংলা পতাকা তুমি তুমি জয়বাংলা লোক ঠিক করছেন স্যার খালি আমরা না এই গ্রামে সবাই জয় বাংলা আর ওই আদেশ মাস্টার সবার উপরে জয় বাংলা স্যার ওর কথায় বুঝতে ঠিক হবে না ও একটা আত্মপাগল ভাই না আমি পাগল ইহা সত্য নয় আমি পাগল না আপনি পাগল আপনার বাচ্চাকে সহ্য করছি পাগল রেগে যাচ্ছ কেন ইরাজ রাজি না স্যার রাজি না আমার শরীরে রাজ্যের বংশটাও নাই ওই যে পতাকা দুলাচ্ছে ওই লোকটাকে আদেশ মাস্টার বড় জ্ঞানী লোক আয়া পাস এর উপর আমার কবিতা লেখে হাসছো কেন স্যার একটা স্মরণের কথা মনে পড়ছে ওই আদেশ মাস্টার গজান দেওয়ার মায়ের লাগে ভালোবাসা করে স্যার ভালোবাসার কথা কেউ কয়েন না মাস্টার সব স্মরণ চাইব শিক্ষিত লোকের স্মরণ দেওয়া লাগছে নাম কি মেয়েটি মালা বড় লক্ষ্মী মেয়ে বাপটা শান্ত কাটিছিল খালি মেঘাম দেখা তাই নাকি আচ্ছা শোনো তোমার এই বিষয়গুলো আমি
কাউকে বলবো না। তুমি তুমি ও নিয়ে চিন্তা করো না। সরম পাইব শিখে দিলে তো সঙ্গে লাভ নাই। আচ্ছা ওই আজিজ মাস্টার কি জয় বাংলা? তবে এত খরাব লাগে আমি কইলাম কি এই যে আমি সবাই জয় বাংলা, আজিজ মাস্টার এক নম্বর জয় বাংলা। 1 নম্বর জয় বাংলা। বিশ্বাস আছে? তাহলে তাহলে পাকিস্তানি পতাকা তোলাচ্ছে না? আপনার খাতির করতেছে, আপনি হলেন আঙ্গুর মেহমান। হাই 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 হাই, লোকটা কি সুন্দর করে হাসে, দেখতে বলে ভালো লাগে। ওই আজিজ মাস্টারকে আসতে বলো। কোনো সমস্যা না ভাই, আমি এখন ইলেকশন হয়েছি স্যার। আজিজ ভাই, আজিজ ভাই, পাকিস্তান পাকিস্তান জিন্দাবাদ জিন্দাবাদ পাকিস্তান পাকিস্তান জিন্দাবাদ জিন্দাবাদ মেজর সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ মহাকবি ইকবাল জিন্দাবাদ জিন্দাবাদ মেজর এজাজ আহমেদ, ওনাকে সালাম দিন। আসসালামু আলাইকুম স্যার। আপনার কি নাম? মেজর সাহেবকে বলুন। রেসপেক্টেড স্যার, মাই নেম ইজ আজিজুর রহমান মল্লিক। বাংলায় বললেই হবে, স্যার অনেক দিন এদেশে আছেন, স্যার খুব ভালো বাংলা জানেন। আপনাকে বসতে বলেছি, বসুন। থ্যাংক ইউ স্যার, ইউ আর ভেরি ভেরি কাইন্ড। তুমি কিছু বলতেন কেন? বললাম না স্যার খুব ভালো বাংলা জানেন। I don't know, sir. আচ্ছা, এই গ্রামের জনসংখ্যা কত? I don't know, sir. হিন্দু কতজন আছে? I don't know, sir. তোমার নাম আজিজুর রহমান মল্লিক? Yes, sir. মল্লিক মানে কি? I don't know, sir. এই গ্রামে কারা কারা জয় বাংলা কর? I don't know, sir. তুমি দেখছি কেটে যাবো না। হ্যাঁ, আমি বিদেশি মানুষ, এইটা আমার গ্রাম না স্যার। আমার বাড়ি পূর্ব ধলা ইউনিয়নে, গ্রামের নাম মনোহরদী, জেলা ময়মনসিংহ। তুমি কি পাকিস্তানি না? জি স্যার, পাকিস্তানি। তাহলে তাহলে বিদেশি হলে কিভাবে? এই তুমি বলছিলে ইকবাল জিন্দাবাদ। আচ্ছা, এই এই ইকবালটা কি? কবি স্যার, বড় কবি, মহাকবি, ভেরি গ্রেট পোয়েট এন্ড দার্শনিক। তার কবিতা পড়েছো? জি না স্যার। বলুনি? चीन और हमारा, ये हिंदुस्तान है हमारा, सारा जहां है हमारा। जी ना স্যার। এই পতাকা তোমরা বানিয়েছো? ইয়েস স্যার। কেন? বাই মিস্টেক স্যার। যাও, নামিয়ে দাও। জি আচ্ছা। পাকিস্তান জিন্দাবাদ জিন্দাবাদ মহাকবি ইকবাল জিন্দাবাদ জিন্দাবাদ কাজী আজম জিন্দাবাদ জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ জিন্দাবাদ। স্যার, আমি তো এখন চলে যাব। অবশ্যই যাবে। শুনলাম তুমি একজন কবি। কবিতা আমি খুবই পছন্দ করি, সেই সঙ্গে কবিদেরও পছন্দ করি। কাজেই তুমি হচ্ছে আমার পছন্দের একজন মানুষ। কি ঠিক বললাম না? ইয়েস স্যার, ইউ আর ভেরি ভেরি কাইন্ড। তুমি এখন আমাকে একটা কবিতা শোনো, তোমার লেটেস্ট কবিতা। আচ্ছা, গতকাল রাতে কোনো কবিতা লিখেছো? আর শোনাতে বলছে, শোনান, ভয়ের কোনো কারণ নেই, আপনি দাঁড়িয়ে শোনান। আজি নিশীথে তোমারে পড়েছে মনে, next time I remember you, হৃদয়ে যাতনা উঠিছে জাগিয়া ক্ষণে ক্ষণে, in the heart I have pain all the time. তুমি সুন্দর তাই চেয়ে থাকি কল্পলোকের চোখে,
You are beautiful. So I look all the time. ভালোবাসা ছাড়া নাই কিছু আর মোর মরুময় বুকে। I have only love in the desert heart. তোমার কবিতা শুনে আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি। বলো, তোমার জন্য আমি কি করতে পারি? কিছু করতে হবে না স্যার, ইউ আর ভেরি ভেরি কাইন্ড। অবশ্যই করতে হবে। যে মেয়েটিকে নিয়ে তুমি এই কবিতাটি লিখেছ তার সঙ্গে তোমার বিয়ের ব্যবস্থা করবে। অবশ্য আজ রাতেই সেটা করা যেতে পারে। মালা নামের যে মেয়েটিকে নিয়ে তুমি কবিতা লিখেছ তার সঙ্গে তোমার বিয়ে। বলুন শুক্রিয়া। শুক্রিয়া স্যার। স্যার, আমি কি এখন যাব? অবশ্যই যাবে। তার আগে একটা কথা বলে দিয়ে যাও। এই গ্রামের জঙ্গলা মাঠে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ইপিআর এর একটি দল লুকিয়ে আছে। তাদের সঙ্গে 5th পাঞ্জাব রেজিমেন্টের 2জন বন্দী অফিসারও আছে। এই দলটিকে কি এই গ্রাম থেকে খাবার দেওয়া হয়? আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। তাই? আচ্ছা, ঠিক আছে, তুমি যাও। স্যার, শুনলাম তুমি একটা পেট্রোলের টিন নিয়ে ওই হিন্দু ঘর বাড়ি সব জ্বালিয়ে দিয়েছো। জি স্যার। হিন্দুদের আমি একদম সহ্য করতে পারি না। ওরা হচ্ছে দেশের এক নম্বর শত্রু। ওদের আমি একদম সহ্য করতে পারি না। তোমাকে আমি ক্রমে বেশি বেশি পছন্দ করতে শুরু করেছি। অশেষ শুকরিয়া স্যার। আমি কিন্তু ওই কবি মাস্টারটার বিয়ের ব্যবস্থা সত্যি করতে চাই। কেন করতে চাই জানো? জানি না স্যার। আমি নিজেও জানি না। আচ্ছা রফিক, ওই জঙ্গলা মাছ কি ঘিরে ফেলা হয়েছে? আমি যতদূর জানি হয়েছে। পছন্দ করতে শুরু করেছি রফিক। অশেষ শুকরিয়া স্যার। আমি কিন্তু ওই কবি মাস্টারটার বিয়ের ব্যবস্থা সত্যি করতে চাই। কেন করতে চাই জানো? জানি না স্যার। আমি নিজেও জানি না। আচ্ছা রফিক, ওই জঙ্গলা মাছ কি ঘিরে ফেলা হয়েছে? আমি যতদূর জানি হয়েছে। গুড, ভেরি গুড। সবকিছু তাহলে পরিকল্পনা মতোই হচ্ছে। জি স্যার। I like it. তুমি ঘরে আসলা, তোমার বাবা বলতে পারে তো খুবই রাগ করবেন। আমি কি বিনা কাজে আসছি নাকি? ঝাড়ু বুঝতে আসছি। তার উপর বাবা বাড়ি নাই, ওই মিলিটারিদের জন্য ডাক বাড়াতে গেছে। মাস্টার সাহেব, মিলিটারি লোক কেমন? খারাপ না, ভালো। আমার সঙ্গে খুব ভদ্র ব্যবহার করছে। আপনি তা না, মেজর সাহেব দেখলাম কবিতা পছন্দ করে। আর যারা কবিতা পছন্দ করেন তারা খারাপ লোক হতে পারে না। পারে না কেন? কবিতা পছন্দ করে অথচ খারাপ লোক, তা হয় না। মালা নিয়ম নাই। কার নিয়ম? প্রকৃতির নিয়ম। তুমি বুঝবে না। হ্যাঁ, আমি কিছুই বুঝি না। আপনি সব বুঝেন। হিন্দুগড় জ্বালা দিতে ছোট ছোট গোলাপান নিয়ে এরা জঙ্গলে বসে আছে। সারা রাত সারা সন্ধ্যা বৃষ্টিতে ভিজছে। হে খবর আপনি জানেন? স্বাধীন বললাম কত বড় কথা। আর একেবারে তো বলে কিনা ভদ্র লোক, আমি না ভালোবাসে। আপনি সাথে সব নাই। মালা, তুমি বুঝতে পারছো না,
আমাদের হাতে এখন অস্ত্রশস্ত্র কিচ্ছু নেই, এদের যদি খেপিয়ে দেই রাত তো কিছু হবে না, ভুলিয়ে ভালিয়ে এই যে বিদায় করতাম। আপনি বড় এক কাম করেন, মেজর সাপে নিয়ে 22 নম্বর একখান কবিতা লেখে, সেই কবিতা শুন না মেজর সাপ খুশি করবো। তুমি কি চাও আপনি বলবেন, আমি একজনের বিবাহ করতে চাই, তার বাপ রাজি না, আপনি বলে দিলেই বিবাহটা হয়। মালা, তুমি শুধু শুধু আমার উপর রাগ করছো। আমার কথা শোনো। আমি আপনার মামা ডাকি না, মামা আচ্ছা আচ্ছা মামা। কে মুখে খাবার কে? এই বাড়িতে কোন মুক্তিযোদ্ধা হিন্দু কিংবা বাংলাদেশি কেউ ঢুকে নেই তো? জি না না নাই। আমি আপনাকে জিজ্ঞেস করি, পরিচয় মেয়েটিকে? আছে, ঘর ভর্তি হিন্দু আছে, মুক্তিযোদ্ধা আছে, যান ঘরে নিয়ে যান, নদীর পাড়ে নিয়ে গুলি করে মারে। তুই কি করিস? হ্যাঁ মাস্টার সাহেব, জি, আপনার প্রেমিকা মেয়েটি কিন্তু খুব সুন্দর। ভাইজা এ সম্পর্কে আমার ভাগ্নি হয়, আমাকে মামা ডাকে, মামা। ও ভাগ্নি হয়? জি, মামা ডাকে? ভালো, মামা ডাকে, মামা ডাকে। ও গো, গো, বুঝলাম তো শোনাবো, বুকের মধ্যে একবার খাওয়াইলে আর আমার তো খাওয়াইলো বড় আমি বুঝলাম না গো, মুড়ি আছে থাকলে লাম্বাড়ি কইলাম একবারই মুড়ি দাও, মুড়িও নাই, মুড়ি নাই। তোমার কথা শুনা দিলটা একেবারে ঠান্ডা হয়ে গেল। দুইটা পাই নাই, এই বিষয়টাকে আমি বুঝি না, কি বুঝি? বুড়া শ্বশুরে না খোয়া মারতে পাও, বানাবো আর ফেরাতে গ্যারামে এত বড় বিপদ, আর আপনি খালি খাই খাই। গ্যারাম ভর্তি মিলিটারি, ঘর দুয়ার সব জায়গায় দিতেছে, লোকজন সবার না খোঁজার নাম দিতেছে, আর আপনি কাজ করবো, খাওয়া দাওয়া বন্ধ করিয়া গরম ঠান্ডা লাগবে, এইটা কেমন কথা? এত ধরলে তো হয় না রে বউ, আহর ফাহুল লাগে। তাইলে শুনো, আমার জোয়ান বয়সে এটা গপ কই, ঢাকা পাঠান, ওই গল্প শুনছি। আর একবার শুনো, ভালো জিনিস বারবার শুনন যায়। তখন আমার জোয়ান বয়স, ব্রিটিশ আমলের কথা, একদিন খেতে কাম করতেছি, এমন সময় গ্রামে দফাদারায় উপস্থিত, আমার ফয়কে ওই বড়দের বাচ্চা শূন্য যা, আমি আস্তে আস্তে বুঝা গিয়া সামনে খারাইলাম, এরপরে কর দিলাম গো, আর আমরা তিন হাত দূরে গিয়া উল্টে বলে
গেল অদরে সারা নৌকল একবার আজ তো ভাবলাম এইটা কিছুই না কত একটা দিলাম কি কব তা তো ঠিক একটা বড় জিনিস এইটা কেমন লাগে তার সাহস নাই তার কিছুই নাই তুমি এখন একবার গিয়া যাও তুমি আছে নাহি আসলে ভাই জান একটা মরিচ দিবা তেল দিও তেল জিনিসটা কবেল লেখা খুব ভালো সামনে দিয়া লোকটা কেদাবো কেদা আমাকে চিনবেন না দাদা মিয়া আপনারা চিনবো না আমি বিদেশি মানুষ আমাকে চিনবেন না বিদেশি মানুষ নামটা বলেন বাবা বিদেশি মানুষের নাম আমার নাম রফিক রফিক বাবাজি আপনি বিদেশি মানুষ এই কারণে বলতেছি গ্রামে মিলিটারি ঢুকছে সাবধানে চলাচল করবেন ওর দুয়ার সব জ্বালাইয়া দিতেছে কারো মুখে কোনো কথা নাই জোয়ান জোয়ান পুরুষ সব গিয়ে ঢুকছে ওই বয়স শাড়ির তলে আমার নিজের এক পুত্র সন্তান আছে বাবা আপনি বিদেশি মানুষ এই কারণে বলতেছি গ্রামে মিলিটারি ঢুকছে সাবধানে চলাচল করবেন ওর দুয়ার সব জ্বালাইয়া দিতেছে কারো মুখে কোনো কথা নাই জোয়ান জোয়ান পুরুষ সব গিয়ে ঢুকছে ওই বয়স শাড়ির তলে আমার নিজের এক পুত্র সন্তান আছে বাবা নাম বদিউজ্জামান এই হারাম দাদা মাজার ঘরে দুপুর থেকে হয়ে আছে এই হারাম দাদা একটু পরে পরে খালি পানি খা তাই নাকি সাহসী লোকজন এখন আর নাই বাবাজি ছিল আমরার সময় আপনারে একটা বলি শুনে আমার তখন জোয়ান বয়স ব্রিটিশ আমলের কথা একদিন খেতে কাম করতেছি বাবাজি বাবাজি আপনার নামটা যেন কি বললেন আমার নাম রফিক রফিক এই নামে কমিনের বাচ্চা মিলিটারিকে বন্ধ হয়ে আনছে আপনি কি চাইলে দাদা মিয়া আপনি ঠিকই ধরেছেন আমি সেই রফিক দাদা মিয়া এখানে ঠান্ডা বাতাস লাগবে আপনি ভিতরে যান ভিতরে যান আমার আমার ভালো লাগছে না সামথিং ইজ রং রাতটাকে ভয়ঙ্কর মনে হচ্ছে অফুল নাই রফিক রফিক স্যার কোথায় ছিলেন হাঁটতে গিয়েছিলাম স্যার রাতের বেলা হাঁটতে খুবই ভালো লাগে স্যার অবশ্য অবশ্য আকাশে চাঁদ নেই চাঁদ থাকলে স্যার আপনাকে নিয়ে বেরোতাম চাঁদের আলো থাকলে ভালো হতো মুন্নিক নাই চাঁদের আলোয় তোমাদের এই দেশটাকে ভালোই দেখা আমাদের দেশ বলছেন কেন স্যার এই দেশকে আপনার নয় স্যার অবশ্যই অবশ্যই আমার দেশ এবং চিরদিন যেন তাই থাকে সেই ব্যবস্থায় করে যেতে হবে এখন সময়টা খুব চমৎকার এই সময় যা ইচ্ছা তাই করা যায় সেই সুযোগ আমরা নেব
আগাছা সব পরিষ্কার করে ফেলবো। কি বলো রফিক, এটা কি অসম্ভব? খুবই সম্ভব স্যার, এখন সময়টা খুবই চমৎকার। রাইট রাইট, খুবই সম্ভব। আপাত দৃষ্টিতে আমাদের রক্ত পিপাসু জানোয়ার বলে মনে হবে, কিন্তু ইতিহাস আমাদের কি চোখে দেখবে? রফিক, তুমি কি ইতিহাস পড়েছো? সাবজেক্টটি আমার জেনারেল হিস্ট্রি ছিল, পাস করতে পারি স্যার। ইতিহাস সব সময় বিজয়ীদের পক্ষে। এই ইতিহাস আমাদের অত্যাচারের কথা কোনোদিন মনে রাখবে না। আলেকজান্ডার বা নেপোলিয়নকে কি আমরা রক্ত পিপাসু জানোয়ার বা নৃশংস খুনি হিসেবে দেখি? না, দেখি না। তারা হচ্ছেন দিগ্বিজয়ী মহাবীর। এই ইতিহাস আমাদের অত্যাচারের কথা কোনোদিন মনে রাখবে না। স্যার, আপনি বলেন একটু ঘুমিয়ে নিন স্যার। কয়েক রাত ধরে আপনার ঘুম হচ্ছে না, আপনাকে খুবই অস্থির লাগছে স্যার। রাইট, ঘুম হচ্ছে না। কয়েক রাত ধরে আমার ঘুম হচ্ছে না। রফিক, ইয়েস স্যার। এখানে কেউ সত্যি কথা বলছে না। ওই জঙ্গলা মাঠ সম্পর্কে যাকে জিজ্ঞেস করি সেই বলে আমি কিছুই জানি না। তোমাদের এই দেশ মিথ্যাবাদীর দেশ। তবে এদেরকে দিয়ে আমি সত্যি কথা বলাবো। আর ঠিক 2 ঘন্টার মধ্যে আমি এমন অবস্থার সৃষ্টি করব যে কেউ আমার সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলার সাহস পাবে না। হর করে সব সত্যি কথা বের হয়ে আসবে। আমি আতঙ্ক জাগিয়ে তুলব, ভয়াবহ আতঙ্ক। এমন আতঙ্ক যে কোনো গর্ভবতী মেয়ে যদি আমার সামনে এসে দাঁড়ায় তাহলে তার গর্ভপাত হয়ে যাবে। আমি 10 জন হিন্দুকে গুলি করে মারার হুকুম দিয়েছি। যে কোনো 10 জন। শুরুতেই ধর্ম ব্যাপারটাকে আমরা ব্যবহার করি। অতীতে ধর্মকে অনেকবার ব্যবহার করা হয়েছে, এখনো হবে এবং ভবিষ্যতেও হবে অনেকবার। তাই না রফিক? তা হবে স্যার। ধর্ম একটা চমৎকার জিনিস, একে যেভাবে খুশি সেভাবেই ব্যবহার করা যায়। জনাব, আমি কুদ্দুস, হুকুমের খাদে। ও আচ্ছা, আমার খাদেম। এই বন্দুকের নলের আশেপাশে সবসময় কিছু খাদেম জুটে যায়, এটা একটা চমৎকার ব্যাপার। এই খাদেম জুটে বলে বন্দুকের নলের ক্ষমতা এত ভয়াবহ। এই খাদেম খুবই প্রয়োজনীয় জিনিস, খুবই প্রয়োজনীয়। কুদ্দুস, জি না, ওই হিন্দু 10 জন কি পাওয়া গেছে? জি না জানা, এরা হলো ভিতর দা, ভয়ে আগে গেলাম এসব পলাইছে। তো হয়তো না 4 জন পাওয়া গেছে, এর মধ্যে একটা আবার বেশি বাচ্চা, মাত্র 9 বছর বয়স। এখন 9 বছর বয়স, কিন্তু একসময় তো বয়স বাড়বে। কি বাড়বে না? 4 জন পাওয়া গেছে, 4 জন দিয়ে শুরু করুন। আর হ্যাঁ, আপনি সঙ্গে একজন মুসলমান ঢুকিয়ে দিন, নয়তো এই মুসলমানরা ভাববে মুসলমান হলে কোনো ভয়ই নেই। কারে দিব নাম একটু বলে দেন। দিন, আপনার কোনো শত্রুর নাম ঢুকিয়ে দিন। আছে কোনো শত্রু? আপনি হচ্ছেন আমার খাদেম, আপনাকে আমি খুশি রাখতে চাই, কোন রকম দ্বিধা করবেন না, বলুন। আছে না, মাত্রা বলে একজন আছে, খুবই হারাম দাদা, তার উপর এই দেশের শত্রু। বেশ, চারের সঙ্গে যুক্ত হলো মাঠনা, 4ও যা 5ও তা। 5 হলো বেদুর সংখ্যা, বেদুর সংখ্যার পর আল্লাহ তাআলা খাস রহমত আছে। যান, তাহলে তাই হবে।
5 5 রফিক ইয়েস স্যার আমার ঘুম পাচ্ছে কিন্তু কিন্তু ঘুম আমার আসবে না আমি আমি আমার রক্তের মধ্যে দারুণ এক আনন্দ অনুভব করছি এই আনন্দ হচ্ছে ক্ষমতার আনন্দ এই গ্রামের যে কোনো মানুষকে আমি হত্যা করতে পারি ইচ্ছে করলে সব কটাকে গুলি করে মারতে পারি কিন্তু তার জন্য কারো কাছে আমাকে জবাবদিহি করতে হবে এই আনন্দের কাছে পৃথিবীর সব আনন্দই তুচ্ছ রফিক ইয়েস স্যার আমাকে এখন বিধাতা পুরুষের মতো মনে হচ্ছে না আচ্ছা আচ্ছা শোনো 5টা গুলি হয়ে যাবার পর এই গ্রামের লোকজন আমাকে বিধাতার মতো ভয় পাবে না পাবে স্যার বিধাতার চেয়ে অনেক বেশি ভয় পাবে কারণ এই মুহূর্তে বিধাতার ক্ষমতার চেয়ে আপনার ক্ষমতা অনেক বেশি স্যার রফিক ইয়েস স্যার রফিক আই ফিল স্লিপি ঘুম পাচ্ছে অসম্ভব ঘুম পাচ্ছে বিধাতার মতো ভয় পাবে না পাবে স্যার বিধাতার চেয়ে অনেক বেশি ভয় পাবে কারণ এই মুহূর্তে বিধাতার ক্ষমতার চেয়ে আপনার ক্ষমতা অনেক বেশি স্যার রফিক ইয়েস স্যার রফিক আই ফিল স্লিপি ঘুম পাচ্ছে অসম্ভব ঘুম পাচ্ছে ও তোমাকে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম ওই আজিজ মাস্টারকে কথা দিয়েছিলাম বিয়ে দিয়ে দেব সম্ভবত বিয়ে হয়েও গিয়েছে স্বামী স্ত্রী কৃতজ্ঞতা জানাতে আসার কথা কারণ আমি আসতে বলেছি স্বামী স্ত্রী কৃতজ্ঞতা জানাতে আসলে তাদেরকে অপেক্ষা করতে বলবে কেমন ওখানে আমি নীলগঞ্জ মসজিদের ইমাম আমার নাম মিনহাজউদ্দিন আমি পুরানা হাফেজ একটা দুঃসংবাদ পাইয়া সুইনার যন্ত্রণা 5 জন ব্যক্তিরা ধরে লেগেছে গুলি করে মারছে দুঃসংবাদ বলছেন কেন এ সুসংবাদ দেশ শত্রুমুক্ত হচ্ছে বিনা বিচারে শাস্তি কুরআন বচনে নিষেধ আছে জনাব আল্লাহ পাক কুরআন বচনে বলেছে বিচার করা হয়েছে আমি ছিলাম বিচারক আমি আইন আমি আদালত জীবের জীবন ওই আল্লাহ পাকের দেয়া এই জীবন আমরা নিতে পারি না জনাব হাজারের ময়দানে যখন আল্লাহ পাক বিচার করবো কে তুমি মানুষগুলারে পারলা আপনি কি জবাব দিবেন অতিরিক্ত কোন জবাব আমি নিশ্চয়ই দেব উনি আপনাকে ভাবতে হবে না এখন আমার কিছু প্রশ্নের জবাব চাচ্ছি আপনি ঠিক ঠিক জবাব দিন এই গ্রামে জুম্মার নামাজ হয় জনাব জুম্মার নামাজে কি খুতবা পাঠ হয় খুতবা শেষে যখন দোয়া করা হয় তখন কি পাকিস্তানের জন্য দোয়া করা হয়েছে সব মুসলমানদের জন্যই দোয়া করা হয় আমার প্রশ্নের জবাব দাও পাকিস্তানের জন্য দোয়া করা হয়েছে জবাব দাও না তাহলে নিশ্চয় বাংলাদেশের জন্য দোয়া করা হয়েছে জবাব দাও হয়েছে শেখ মুজিবের জন্য দোয়া করা হয়েছে হয়েছে জনাব রফিক এই ছাগলটাকে কানে ধরে বের করে নিয়ে যাও এক্ষুনি নিয়ে যাও ঘুমে আমার সব জড়িয়ে আছে আমি আর জেগে থাকতে পারছি না। বাদাম
तुम्हारा कहने को तो घर में तुम्हारा कहने को নদীর পারে ধরে নিয়ে ঝুলে ছিল, হাত কিছু পুরো বান্ধা ছিল। আমার নিজের চোখে দেখা, উপরে আল্লাহ নিচে মাটি, কোথাও যা করতেছি সব খাটি। এর মধ্যে কোনো ভুল নাই। ভাই সব যে কোথায় আছেন বের হন, বললি হয়ে গেছে। আপনি তো করেন কি করতেছি এটা বলেন? ভাই সব বললি হয়ে গেছে, সরকারি হুকুমে বললি এগুলো ভুল করলি পালপাড়ার নিবারণ বললির সময় যে চিল্লায় চিল্লায় তার পিছনে ডাকতেছিল, তুই নম্বর বুঝলি আপনার মাছতে ভাই হ্যাঁ কোনো চিল্লা ভাল্লা করে না। আমি পাগল এটা তো সবাই জানে। আপনি আমার মারলেন কেন? চুপ কর, আপনি তো পাগল না। চুপ কর বেটা, তুই চুপ কর। গ্রামের মানুষ সব বাইরে সাপ করে ফেলাইতেছে, ওই সবাই মিলে চিল্লা চিল্লা করবো, আমার একবার চুপ কর। আমরা চিল্লা পাল্লা করলে তো তুইও গুলি খাবি, খাইলে খাবো। ভাই সব কে কোথায় আছেন বাইর হন, গুলি হয়ে গেছে, পাঁচ গুলি, পাঁচজন খতম। তার হিন্দু এক মুসলমান ফটাফট সব শেষ। ভিতরে একটা বসে রাখবা। কি বললাম? ভিতরে কি অবস্থা? শিয়ালের মতো গর্ত বানায় যাবো আমার না, তোমার স্বামীরে যাও। হারাম দাদা ভয়ে কাঁপতেছে, ওই হারাম দাদা মায়ের মুখে দুধ খাচ্ছেন তুই, তোরে কি করবো? পানি ভয়া ভরা করছে, সরকার মেয়েরা কি কম মেয়েরা শুরু করছে, চুপ করুন তো আপনার। খারাপ কথা, বড় বড় কথা শুনে তো না না, এরা বিস্তর মতো বই আসছে। বন্ধু কিছু না, আসল জিনিস হইল এই কলজা। কলজা বড় ফাহুন লাগে, তাহলে তোমারে আমার জোয়ান বয়সের এরা গপ শুনো। আমার তখন জোয়ান বয়স, ব্রিটিশ আমলের কথা। একদিন রাতে কাম করতেছি, এই বুড়া তো বড় যন্ত্রণা করতেছে, চুপ করে চুপ করলাম। তুই পানি খা, পানি খায়া কইলা শীতল কর। ও বৌমা, ও বৌমা, আমার স্বামীরে এক কলসি পানি আর দাদা বয়ে আছে। মীর ভাই, ও মীর ভাই, দাদা গো ভাই, শরীরটা ভালো? ভাই শরীরটা তো ভালাই, তোর মনটা খারাপ। বেবাক মানুষ মায়েরা সাফ করা ভালাইতেছে, কেউ কোনো শব্দ করে না। সবে মিললে কয় চুপ কর, চুপ কর। চুপ করতে কয় আর পানি খায়। একটা দুর্ঘটনা হয়ে গেছে, এইটা নিয়ে চিল্লা পাল্লা করে তো কোনো লাভ নাই। এইটা হলো কর্মফল, জন্ম মৃত্যু সব আল্লাহ পাকের হাতে। পাঁচটা মৃত্যু যে হইলো এটা কর্মফল। এরা মৃত্যু যদি হয় নদীর পারে, তুমি আমি কি করবো কও দেখি? মাস্টার মিলিটারি ব্যাপারটা কি জানো? মিলিটারির ভিতরে 19-20 হয়, এরা হলো রক্তকরণের কাজ, এরার ভিতরে 19-20 হয়। তো আর যাতে না হইতে পারে এই জন্য একটা শান্তি কমিটি হইব, গ্রামের বিশিষ্ট লোক থাকবো শান্তি কমিটিতে, শান্তি ফিরাইব।
বদি বদি পাকিস্তানি কোথায় আছে ঘরে? যদি না থাকে তো তোর শরীর পারিব না, কেউ করিস না। এখন শান্তি কমিটির মধ্যে তোরা রাখলাম, তুই হইলে শান্তি কমিটির মেম্বার। বুঝতেছি না, আমি কিছুই বুঝতেছি না। বাবাক মানুষ মাইরা সাফ করে ভালাইতেছে, আর এরা ভালাইতেছে শান্তি। কুদ্দুস কি বলেন? ভাই, না কুদ্দুস, আমার জোয়ান বয়সে এরা গপ কই। আমার তখন জোয়ান বয়স, ব্রিটিশ আমলের কথা। একদিন এতে কাম করতেছি, এমন সময় চুপ করে। কি বলেন? ভাই, না কুদ্দুস, আমার জোয়ান বয়সে এরা গপ কই। আমার তখন জোয়ান বয়স, ব্রিটিশ আমলের কথা। একদিন এতে কাম করতেছি, এমন সময় চুপ করে। চুপ করলাম, তুমিও চুপ করো। তুমি হইলা শান্তি কমিটির লোক বাবা, তুমি শান্ত হও গো বাবা, শান্ত হও আর বয়ে বয়ে পানি খাও। যাই যাবি, হ্যাঁ? ভাই, আমার কতক্ষণ ঘুমিয়েছিল সে? প্রায় 3 ঘন্টা। চমৎকার, ঘুমটাও খুব গাঢ় হয়েছে। এতটা গাঢ় হবে বুঝতে পারি। একটা স্বপ্নও দেখলাম, সুন্দর একটা স্বপ্ন, ভেরি প্লিজেন্ট ড্রিম। টাইমের মধ্যে করতে বলবো না, তার আগে স্বপ্নটা শুনে নাও। আমি দেখলাম কি জানো? আমি দেখলাম তোমার সাথে আমার বন্ধুত্ব হয়েছে। আমি একটি দেশের সম্রাট, আর তুমি সেই দেশের একজন দরিদ্র প্রজা। তারপরও আমাদের অসম বন্ধুত্বের কারণে আমি তোমাকে উপহার দিতে চাইলাম। আমি বললাম, তুমি কি উপহার চাও বন্ধু? তুমি বললে, আচ্ছা আচ্ছা ভালো কথা, ওই আজিজ মাস্টারকে কথা দিয়েছিলাম বিয়ে দিয়ে দেব। সম্ভবত বিয়েটা হয়েও গেছে, তাই আজিজ মাস্টার এবং তার স্ত্রী কৃতজ্ঞতা জানাতে আসার কথা। তারা কি এসেছিল? না স্যার। কেন এলো না? হয়তো ভয় পাচ্ছে। আপনি চারদিকে ভয়াবহ আতঙ্ক জাগিয়ে তুলেছেন। আজিজ মাস্টার এবং তার স্ত্রীকে নিয়ে আসো। তুমি জানো কি বললে? আমি চারদিকে ভয়াবহ আতঙ্ক জাগিয়ে তুলেছি। আমি কি চারদিকে ভয়াবহ আতঙ্ক জাগিয়ে তুলতে পেরেছি? জি স্যার। সবাই ভয় পাচ্ছে। সবাই ভয় পাচ্ছে। তুমি নিজে পাচ্ছ না? পাচ্ছি মেজর সাহেব, আমি নিজেও ভয় পাচ্ছি। আমি সাহসী মানুষ না মেজর সাহেব। আচ্ছা, তুমি কি বিবাহিত? জি স্যার। তোমার স্ত্রী কি সুন্দরী? আপনি তো স্যার আপনার স্বপ্নের কথাটা বললেন না। আমার প্রশ্নের জবাব দাও। তোমার স্ত্রী কি সুন্দরী? তোমার ছেলে মেয়ে কজন? আমার একটি মেয়ে সন্তান। কি যেন তার নাম? তার নাম চন্দ্রশীলা। চন্দ্রশীলা? চন্দ্রশীলা আবার কেমন না? এর মানে কি? যেদিন মানুষ প্রথম চাঁদের বুকে পা রাখলো, আর ঠিক সেদিনে আমার মেয়ের জন্ম। তাই মেয়ের নাম রাখলাম চন্দ্রশীলা, চাঁদের পাথর। বাহ,
চমৎকার। আচ্ছা শোনো, স্বপ্নটা শেষ করি। আমি বললাম তুমি কি উপহার চাও বন্ধু? তুমি বললে কেমন আছো আজিজ? তুমি আমার সাথে খুব খারাপ ব্যবহার করো। তুমি আমাকে সালাম দাও, তুমি আমার প্রশ্নের জবাবও দিলে না। অথচ আমি তোমাকে তোমার প্রেমিকার সঙ্গে বিয়ের ব্যবস্থা করি। তোমার প্রেমিকা তো দেখতেও সুন্দর। এখন বলো তুমি কেমন আছো? এরকম করছেন কেন? বলুন বলুন, ভালো আছি। তুমি কি আমার উপর রাগ করেছো? 5টি মানুষ মেরে ফেলেছি, এই জন্যই কি তুমি অসন্তুষ্ট? রফিক, ইয়েস স্যার। তুমি ওর গালে কথা একটা চোখা। মেয়েটি তো বেশ সুন্দর। রফিক, বলুন স্যার। তোমরা বাঙালিরা হচ্ছ অকৃতজ্ঞ। এই মাসটা আমি এখানে আসবার আগে চারদিকে বক্তৃতা দিয়ে বেরিয়েছি। ওই শেখ মুজিবকে নিয়ে কবিতা লিখেছে। তা সত্ত্বেও ওকে চমৎকার একটা মেয়ের সঙ্গে বিয়ের ব্যবস্থা করেছে। আর এখন সে আমার প্রশ্নের জবাব দিচ্ছে না। দেখো 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 সে কিভাবে আমার দিকে তাকাচ্ছে, যেন আমি ভয়াবহ কোনো জন্তু। স্যার, এই তুচ্ছ ব্যাপার নিয়ে মাথা ঘামে লাভ নেই স্যার। আমাদের জন্য আরো অনেক বড় ব্যাপার অপেক্ষা করছে। ওদের যেতে দিন স্যার। ওদের যেতে দেব? আচ্ছা, তুমি কি বললে? বড় ব্যাপারটা কি? ইপিআর এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টের খোঁজ পাওয়া গেছে। ওরা মিশাখালী খান ক্রস করে ওই উত্তর দিকে এগোচ্ছে। তাই নাকি? তুমি অনেক করেছো আমাদের জন্য রফিক। তোমার কাজকর্মে আমি সুখী। আচ্ছা আচ্ছা শোনো, আমার স্বপ্নটা শেষ করি। আমি স্বপ্নের মধ্যে তোমাকে বললাম তুমি কি উপহার চাও বন্ধু? তুমি বললে আমি কিছুই চাই না। তারপরও আপনি যদি আমাকে কিছু দিতে চান তাহলে আপনার রাজ্যের সবচেয়ে সুন্দর রমণীটিকে আমায় দিন। তোমার কথা শুনে আমি অসম্ভব রেগে গেলাম। কেন বলো তো? রেগে গেলাম কারণ আমার রাজ্যের সবচেয়ে সুন্দর রমণীটি ছিল আমার স্ত্রী। কাজেই স্বপ্নে আমি তোমাকে মৃত্যুদণ্ড দিলাম। ভাগ্যিস পুরো ব্যাপারটাই ঘটল স্বপ্নে। তবে এখন তোমাকে পুরস্কৃত করা যায়। তুমি এক কাজ করো লোক, তুমি এই মেয়েটিকে নিয়ে যাও। সবচেয়ে সুন্দর না হলেও মন্দ নয়। এসব কি করতেছে? এই শক্তি বলতেছে looks like a snake, a pretty angry snake. I like that. এই মেয়েটিকে আমার অবশ্যই এই মেয়েটিকে আমি যা ইচ্ছা তাই করতে পারি। অবশ্যই তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো। আমি যেহেতু মেয়েটিকে নিয়ে যা ইচ্ছা তাই করতে পারি,
তাই না ম্যানেজার সাহেব? এই, যাও যাও তোমরা যাও। রফিক, তুমি যে এই কাজটাই করবে তা কিন্তু আমি জানতাম। এই মিলিটারি সম্পর্কে জর্জ বার্নার্ড একটা মজার কথা বলেছেন, তা কি তুমি জানো? আমাদের সিলেবাসে জর্জ বার্নার্ড ছিল না স্যার। যাও তোমরা যাও। রফিক, তুমি যে এই কাজটাই করবে তা কিন্তু আমি জানতাম। এই মিলিটারি সম্পর্কে জর্জ বার্নার্ড একটা মজার কথা বলেছেন, তা কি তুমি জানো? আমাদের সিলেবাসে জর্জ বার্নার্ড ছিল না স্যার। জর্জ বার্নার্ড একটা নাটকের নাম দি আর্মস অ্যান্ড দ্য ম্যান। সেই নাটকে তিনি বলেছিলেন 10 জন মিলিটারির মধ্যে 9 জনই হয় রাম বোকা। তোমার কি ধারণা আমি সেই 9 জনের একজন? এখনো বুঝতে পারছি না স্যার। আমি বুদ্ধিমান নই রফিক, আমি বোকা। এ ড্যাম ফুল। বোকা বলেই তুমি আমাকে ধোঁকা দিয়ে এই গ্রামে নিয়ে এলে। আমি যখন ওই মধুবনে পৌঁছলাম তখন বিদ্রোহী সৈন্যের দলটি এই মধুবনে ছিল। তুমি এই গ্রামের জংলা ভিটার কথা বলে আমাদের এই দিকে নিয়ে এলে। ওই বিদ্রোহী সৈন্যরা পালিয়ে যাবার চমৎকার সুযোগ পেল। তুমি ওদের পালিয়ে যাবার সুযোগ করে দিলে। কি রফিক, আমি কি ঠিক বলছি না? এই গ্রামে এসে তুমি হিন্দুদের ঘরবাড়ি সব জ্বালিয়ে দিতে লাগে, যাতে ভয় পেয়ে ওরা সবাই সরে যায়। কারণ হিন্দুদের উপর আমার আক্রোশের কথা তুমি জানতে। তোমার উদ্দেশ্যই সফল হল। হিন্দুগুলো সব পালিয়ে গেল। মাত্র 10 জন হিন্দু জোগাড় করা সম্ভব হল। কি রফিক, আমি কি ঠিক বলছি না? ঠিক বলছেন স্যার। সব কটা ট্রাম্প কার্ড ছিল আমার। তারপর তুমি আমাকে খেলায় হারিয়ে দিলে। You played a good game. ওকে, তোমার বুদ্ধি এবং কৌশল দেখে আমি মুগ্ধ হয়েছি। সত্যি মুগ্ধ হয়েছি। অশেষ শুকরিয়া স্যার। পাকিস্তান আর্মির একজন শক্তিমান অফিসারকে খুশি করা খুব সহজ কাজ নয়। রফিক, তুমি নিশ্চয়ই জানতে যে এক সময় তুমি ধরা পড়ে যাবে। কি জানতে না? এবং তুমি নিশ্চয়ই জানতে যে তোমাকে আমি কুকুরের মতো গুলি করে মারব। কি জানতাম স্যার। তোমার ভয় করেনি? কেন করবে না স্যার? আমি ভীত এবং কাপুরী ধরনের একজন মানুষ। আমার শুধু বেঁচে থাকতে ইচ্ছে করে ম্যানেজার সাহেব। এই কে আছিস? একে নদীর পাড়ে নিয়ে যা, এক্ষুনি নিয়ে যা। নদীর পাড়ে নিয়ে যা এক্ষুনি। রফিক, বলুন স্যার। কেমন লাগছে রফিক? ভয় লাগছে, এর চেয়ে বেশি কিছু না। তোমার স্ত্রীর কথা মনে পড়ছে না? তোমার কন্যার কথা মনে পড়ছে না? কি যেন তার নাম? তার নাম চন্দ্রশিলা। চন্দ্রশিলা, ভালো নাম, সুন্দর নাম। রফিক, বলুন স্যার।
তোমার কি ধারণায় এই দেশ তোমার বীরত্বের কথা মনে রাখবে? তোমাকে নিয়ে গল্প কাহিনী লেখা হবে, কাব্য লেখা হবে? কিছুই হবে না রফিক, নাথিং। কেউ মনে রাখবে না, কেউ না। তাতে কিচ্ছু যায় আসে না স্যার। আমার ক্ষমতা ছিল সামান্য, সেই সামান্য ক্ষমতা যতদূর সম্ভব আমি করেছি স্যার। এই দেশ স্বাধীন হয়ে গেলেও তোমার কথা কারোর মনে পড়বে না। আমাদের অত্যাচারের কথাও কারোর মনে থাকবে না। এসব কথা কেউ যদি বলেও তাহলে কেউ বিশ্বাস করবে না, বলবে গল্প কথা। হয়তোবা তোমার কি ধারণা এই দেশ স্বাধীন হবে? এই দেশ যে স্বাধীন হবে তা আমি যেমন জানি, আমার চেয়ে অনেক ভালো জানেন আপনি মেজর সাহেব। রফিক, তুমি কি বেঁচে থাকতে চাও? চাই মেজর সাহেব, সবাই বেঁচে থাকতে চান। আপনি নিজেও চান, চান না মেজর সাহেব? আমার ক্রোধের সঙ্গে তোমার পরিচয় নেই রফিক। তুমি হয়তো জানো না, আমি সিদ্ধান্ত নিয়েছি এই গ্রামের প্রতিটি মানুষকে আমি গুলি করে মারব। কেউ ছাড়া পাবে না, কেউ না। তাও আমি আন্দাজ করেছি মেজর সাহেব, আমি খবর পৌঁছে দিয়েছি। এতক্ষণে হয়তো পুরো গ্রাম খালি হয়ে গেছে। আপনি কাউকে খুঁজে পাবেন না মেজর সাহেব, কাউকে খুঁজে পাবেন না। তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে? তোমার বুদ্ধিমত্তায় আমি চমৎকৃত হয়েছি। কাজেই তোমাকে গুলি করে মারবার আগে তোমার শেষ ইচ্ছা পূরণ করতে চাই। আছে কোনো শেষ ইচ্ছা? আছে মেজর সাহেব, আমি মরবার আগে একবার শুধু আপনার গায়ে চুপ করে চুতো ফেলতে চাই। এগিয়ে আসুন মেজর সাহেব, এগিয়ে আসুন। Fire! 1971 সনের 11 মে ময়মনসিংহের নীলগঞ্জে রফিক নামে একজন মানুষকে মিলিটারি গুলি করে মারে। ছোটখাটো এই মানুষটি পথ ভুলিয়ে নীলগঞ্জে নিয়ে আসে ওদের এবং এই খবর পৌঁছে দেয় ইপিআর এর কাছে। পাকিস্তান মিলিটারি পুরো দলটাকে ঘিরে ফেলে ইপিআর এর সেনারা। পাকিস্তানি মেজর গুলি করে মারার আগে আগে রফিককে বলেছিলেন, তোমার কি ধারণা এই দেশ তোমার বীরত্বের কথা মনে রাখবে? তোমাকে নিয়ে গল্প কাহিনী লেখা হবে, কাব্য লেখা হবে? কিছুই হবে না রফিক, কেউ মনে রাখবে না। স্বাধীনতার 37 বছর পর আমরা অবাক হয়ে দেখছি মেজরের কথাই সত্যি হচ্ছে। আমরা কেউ কিছুই মনে রাখছি না, চেষ্টা করছি অতি দ্রুত সব কিছু ভুলে যেতে। এমন ভাব করছি যেন 1971 বলে কোনো সময় আমাদের জীবনে আসেনি। ওই সময়টা যেন ইতিহাসের বাইরে কোনো সময়। আর কতদিন এইভাবে চলবে?